প্রতিশোধের গল্প অনেক আছে, কিন্তু এই রকম প্রতিশোধের গল্প বোধহয় আর একটাও নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি এই বছরের সেরা ক্রাইম থ্রিলার মুভিগুলোর মধ্যে একটি। মুভির ক্লাইম্যাক্সে এমন এক টুইস্ট আছে যা দেখে আপনি পুরোপুরি হতবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক মুভির কাহিনী। গল্প শুরু হয় একটা মার্ডারের মধ্যে দিয়ে। কেউ একজন মার্ডার করার পর ভিকটিমকে আগুনে পুড়িয়ে ফেলে, সেটা নিয়ে বড় আকারে নিউজ হয়। এর পরের সিনে দেখা যায় একটা ছোট ফাইন্যান্স কোম্পানিতে ডাকাতি হচ্ছে। কয়েকজন মাস্ক পরে এসে ডাকাতি করে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। তখন সিকিউরিটি গার্ড এসে তাদের বাধা দেয়। তারা সিকিউরিটি গার্ডকে মেরে সব লুটপাট করে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এসিপি অরবিন্দকে। সে একাই চলে আসে ডাকাতদের আস্তানায়। ডাকাতদেরকে বলে, কি তোরা ভাবছিস আমি এখানে কিভাবে এলাম, তাই না? তোরা অনেকদিন ধরেই ছোটো ছোটো ফাইন্যান্স কোম্পানিগুলিতে ডাকাতি করে আসছিলি, তারপর খবর আসে তোরা চেন্নাইতেও ডাকাতি করবি। তাই জিপিএস ট্র্যাকার দিয়ে আমার লোক পাঠাই সেই সব কোম্পানিতে। তোরা স্বর্ণের লোভে পড়ে সেই সব জিপিএস ট্র্যাকারও নিয়ে এসছিস। সেখান থেকেই আমার এখানে আসা। আমার টিমও এসছে। অরবিন্দের কথা শুনে ডাকাতরা অরবিন্দকে অ্যাটাক করে। অরবিন্দ সবাইকে মেরে একদম সোজা করে ফেলে। মারামারি শেষ হওয়ার পর পুরো ফোর্স এসে সবাইকে ধরে নিয়ে যায়। খুব দ্রুত কেসটা সলভ হওয়ায় পুলিশ কমিশনার খুব খুশি হয় অরবিন্দর উপর। তাই এবার আরও জটিল একটা নার্কোটিক্স কেস দেয় অরবিন্দকে। ওইদিকে শহরে একের পর এক আগুনে পুরা লাশ পাওয়া যাচ্ছে। এই কেসটা পুলিশ কমিশনার তাদের আরেক বেস্ট অফিসার রঞ্জিত কুমারের কাছে হস্তান্তর করে। তখন শুরু হয় দুই দিক থেকে দুই বেস্ট অফিসারের দুই কেস ইনভেস্টিগেশন। একদিকে অরবিন্দ তার নার্কোটিক কেস নিয়ে ভালোভাবে এগিয়ে যায়, অন্যদিকে রঞ্জিত কুমার পড়ে যায় বিপদে। একের পর এক সিরিয়াল মার্ডার চলতেই থাকে, কিন্তু রঞ্জিত কুমার কোনো ক্লু খুঁজে পায় না। বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পরেও কোনো ক্লু খুঁজে না পেলে পুলিশ কমিশনার রেগে যায় রঞ্জিতের উপর। ওইদিকে অরবিন্দ তার নার্কোটিক্সের কেস সমাধান করে ফেলে। যারা ড্রাগস ডিলিংয়ের সাথে জড়িত ছিল তাদের সবাইকে ধরে ফেলে। এতে পুলিশ কমিশনার আরও একবার খুশি হয় অরবিন্দের উপর। এদিকে রঞ্জিত কুমার কোনো একজনের ফোন পেয়ে বেরিয়ে গেলে মারাত্মক অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। তাকে আইসিইউতে অ্যাডমিট করা হয়। তাই পুলিশ কমিশনার সিরিয়াল কিলিংয়ের কেসটা হ্যান্ড ওভার করে অরবিন্দকে। সাথে এসআই মনোহরকেও তার সহকারী হিসেবে নিয়োগ দেয়। কমিশনার জানায় এই সিরিয়াল মার্ডার কেসটা মোটেও সাধারণ কোনো কেস নয়। সিবিআই এই কেসটা নিতে চাচ্ছে, কিন্তু আমি তোমাদের উপর ভরসা করছি। অরবিন্দ আশ্বাস দেয় এটা সলভ হয়ে যাবে। এবার কেস হাতে পেয়ে অরবিন্দ মনোহরকে নিয়ে সবগুলো মার্ডার লোকেশন ভিজিট করে। সবগুলো লোকেশন ভিজিট করার পর সে মনোহরকে জানায়, রঞ্জিত স্যারের মতো ব্রিলিয়ান্ট অফিসারও কেন এই কেস সলভ করতে পারেনি সেটা বুঝতে পেরেছি। কিলার এমন সব লোকেশন মার্ডার করার জন্য সিলেক্ট করেছে যেখানে ধারে কাছে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কিলার কোনো ফিঙ্গারপ্রিন্টও রেখে যায়নি। আর সে যে একটা সাইকো, পোস্টমর্টম রিপোর্টে তা ক্লিয়ার। রিপোর্টে এসছে কিলার সবগুলো ভিকটিমকে কোনো টর্চার না করে পয়েন্ট ব্ল্যাক শ্যুট করে আগে মেরেছে, তারপর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখানে একটা বিষয় কমন, সবগুলো ভিকটিম একই বয়সের। দুজন এসব কথা বলতে বলতে বাড়ি ফিরছিল। তখন মনোহরের বাড়ি থেকে ফোন আসে। মনোহরকে টেনশনে দেখে অরবিন্দ জিজ্ঞেস করে, কি ওয়াইফ নাকি? মনোহর জানায় না, তার স্ত্রী আর বেঁচে নেই। ছোট একটা ছেলে আছে যাকে একটা মেয়ে দেখাশোনা করে, সেই ফোন করেছিল। এর মধ্যে মনোহর বাড়িতে চলে আসে। সে তার ছেলেকে কাছে পেয়ে আদর করে। এই বিষয়টা দূর থেকে দেখছিল অরবিন্দ। পরের দিন অরবিন্দ বাড়ি থেকে অফিসের দিকে রওনা হয়। মাঝপথে তার গাড়ি নষ্ট হয়ে যায়। তখন লিফট নিতে একটা গাড়িকে আটকায়, আর গাড়ির ভেতর যাকে দেখে তাকে দেখে অবাক হয়ে যায় অরবিন্দ। এবার গল্পটা চলে যায় 8 মাস পেছনে। গাড়িটা যে চালাচ্ছিল তার নাম সঞ্জনা। সে পাত্র দেখতে একটা রেস্টুরেন্টে আসলে ভুলক্রমে অরবিন্দের টেবিলে এসে বসে, আর ভেবে নেয় সেই বোধহয় পাত্র। কিছুক্ষণ পর একদল গুন্ডা এসে অ্যাটাক করে অরবিন্দকে। অরবিন্দ তখন সবার সাথে ফাইট করে মোকাবেলা করলে সঞ্জনা বুঝতে পারে যে সে একজন পুলিশ অফিসার। সেখান থেকেই অরবিন্দের উপর ক্রাশ খেয়ে যায় সঞ্জনা। তাই আসল পাত্রকে বাদ দিয়ে পিছু নেয় অরবিন্দের। অরবিন্দ যেখানেই যায় ফলো করতে থাকে সঞ্জনা। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। সেই খুনি আবার একটা খুন করেছে সেই একই প্যাটার্নে। পরদিন সকালে মিডিয়া আর প্রেস রীতিমতো হইচই শুরু করে দেয়, কে এই খুন করেছে। অরবিন্দ দ্রুত ঘটনাস্থলে যায়। ডেড বডিকে ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়, যদি কোনো ক্লু পাওয়া যায়। তবে এইবার একটা ক্লু ধরা পড়ে। মৃত ব্যক্তির বাঁ পায়ের অপারেশন করে বসানো একটা প্লেট পাওয়া যায়। অরবিন্দ সেটা নিয়ে খোঁজ খবর করতে থাকে যে এই প্লেটটা কোন হাসপাতালে বসানো হয়েছিল। ফাইনালি সেই হাসপাতালের নামও পাওয়া যায়। অরবিন্দ তখন হাসপাতালে তদন্ত করতে যায়, আর সেখানেই দেখা হয় এসআই মনোহরের সঙ্গে। অরবিন্দ সরাসরি কেস নিয়ে কথা বলার আগেই
ডাক্তারকে জিজ্ঞেস করে মনোহর এখানে কেন এসছে, তার সঙ্গে এই হাসপাতালের কি সম্পর্ক। তখন ডাক্তার বলে মনোহর হৃদরোগে ভুগছেন, তার জীবনে আর অল্প কয়েকদিন বাকি আছে। এই কথা শুনে অরবিন্দ খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ মনোহরের ছেলেটার পুরো পৃথিবী হচ্ছে তার বাবা। তারপর অরবিন্দ সেই সার্জারি করানো লোকের ঠিকানা জোগাড় করে সেখানে যায়। তার নাম ছিল সুধাকর। সুধাকর বলে হ্যাঁ, আমি সার্জারি করেছি আর এখানেই। অরবিন্দ সুধাকরের বাড়ি ও আশপাশের সব ভালো করে খুঁজে দেখে, কিন্তু কোনো ক্লু মেলে না। শেষে বলে যায় এই কেসে আপনি জড়িত আছেন, যখনই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে আপনাকে আসতে হবে। এটা বলে অরবিন্দ চলে যায়। তবে সুধাকরের মুখে একটা হালকা অস্থিরতা ধরা পড়ে, যেটা আবার অরবিন্দ লক্ষ্য করে। পরদিন আবার একই প্যাটার্নে আরেকটা খুন হয়ে যায়। তদন্ত শুরু হয়, আবারও কোনো ক্লু মেলে না। অরবিন্দ সেই এলাকাতে গিয়ে কাছের পুলিশ স্টেশনে তদন্ত করতে যায়। জিজ্ঞেস করে এই এলাকায় কোনো মিসিং কেস বা কিছু ঘটেছে। ইন্সপেক্টর বলে না স্যার, কোনো কেস তো আসেনি। কিন্তু পাশে থাকা কনস্টেবল বলে কাল একজন এসে একটা কেস জমা দিয়েছে। ইন্সপেক্টর বিষয়টা এড়িয়ে যেতে বলেন, কিন্তু অরবিন্দ কনস্টেবলকে জিজ্ঞাসা করে কী কেস জমা দিয়েছিল। তখন কনস্টেবল বলে কাল একজন পাগল টাইপের লোক থানা এসেছিল। সে বলছিল সে একটা খুন দেখেছে, আমরা তাকে পাগল ভেবে তাড়িয়ে দিয়েছিলাম। তারপর আরেকটা মেয়ে এসে বলেছিল তার পোষা কুকুরটা হারিয়ে গেছে। এরপর অরবিন্দ বলে চলো ওই মেয়েটির সাথে আগে দেখা করি। মেয়েটির নাম মীরা। অরবিন্দ তার অ্যাসিস্ট্যান্ট ও আরও 2-3 জন পুলিশ সদস্য নিয়ে মীরার সঙ্গে কথা বলে। মীরা কেমন যেন একটু ঘাবড়ে যায়, তার মধ্যে এক ধরনের ভয় দেখা যায়, যেটা অরবিন্দ নোটিশ করে। পরে যখন তার বাড়ি তল্লাশি করা হয় তখন একটা ক্লু পাওয়া যায়, আর এই ক্লুটাই হলো এই সিনেমার মূল ধারণার সূত্রপাত। একটা ছবিতে দেখা যায় মীরার মতো আরেকজন মেয়ে আছে, ওরা আসলে যমজ বোন। এটা দেখে অরবিন্দ একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর অরবিন্দ ভালো করে জিজ্ঞাসাবাদ শুরু করে মীরাকে। পুরো ঘরে তো কুকুরের একটা পশম পর্যন্ত নেই, সত্যি করে বলো তো কী ঘটেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সুধাকরের অনুপস্থিতিতে তার বাসায় অরবিন্দ ও তার একটা টিম ব্রিফকেস খুঁজে পায়, যেখানে আরেকটি টুইস্ট আসে। আমরা দেখতে পাই ব্রিফকেসের ভেতর সুধাকর ও তার যমজ ভাইয়ের অনেকগুলো ছবি। তখন সুধাকরকেও আবার জিজ্ঞাসাবাদ শুরু করা হয় যে সব ডিটেলস পরিষ্কারভাবে বলো। তখন মীরা ও সুধাকর একটা সত্য প্রকাশ করে। মীরা বলে যেদিন আমার বোন নিখোঁজ হয় সেদিন আমার কাছে একটা ফোন আসে, সেই ফোনে আমার বোনই ছিল, কেউ একজন তাকে আটকে রেখেছে, আর বলে আমি যদি তার বলা জায়গায় না যাই তাহলে সে আমার বোনকে মেরে ফেলবে। আমি ভয় পেয়ে সেই জায়গায় যাই, সেখানে গিয়ে দেখি একজন মুখ ঢাকা অবস্থায় বাঁধা রয়েছে, পাশেই একটা বন্দুক ছিল। কিডন্যাপার আমাকে বন্দুকটা নিয়ে বেঁধে রাখা লোকটাকে গুলি করতে বলে, যদি আমি ওকে গুলি করে না মারি তাহলে আমার বোনকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ভয়ে আমি লোকটাকে গুলি করে হত্যা করেছিলাম। পরদিন আমার ফোনে একটা ভিডিও আসে, ভিডিওটা দেখে আমি পুরো শকড হয়ে যাই, কারণ তাতে দেখা যায় আমি যাকে মেরেছি সে আর কেউ নয়, সে আমারই বোন। সুধাকরও একইভাবে তার ভাইয়ের মৃত্যুর ঘটনা বলে, তার ভাইকেও তার হাতে খুন করানো হয়েছে। সুধাকর বলে তারপর সেই ভিডিওটা নিয়ে কিডন্যাপার আমাদের ব্ল্যাকমেইল করে, আমি যদি কাউকে কিছু বলি তাহলে ভিডিওটা পুলিশের কাছে পাঠিয়ে দিবে, তাই আমি চুপ হয়ে যাই। এরপর মীরা ও সুধাকর দুজনেই স্বীকারোক্তি দেয়। সব শুনে অরবিন্দের মাথায় বাজ পড়ে, মানে সেই সাইকো কিলার প্রথমে ওদের ফাঁদে ফেলে, লাইভ ভিডিও কল করে, এরপর ভিডিওর ভয়েস আর মুখ বদলে তাদেরকে দিয়েই নিজের ভাই ও বোনকে খুন করায়। এবার অরবিন্দ সুধাকর ও মীরাকে একে অপরের মুখোমুখি করায় এবং জিজ্ঞেস করে তোমরা কি আগে থেকে একে অপরকে চেনো। তখন দুজন একে অপরকে দেখে বলে আমি তোমাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। এই কথাটা শুনে অরবিন্দ আবার একবার অবাক হয়ে যায়। ঠিক তখন একটা সত্যি বের হয়ে আসে, সুধাকর আর মীরা আসলে ক্লাসমেট ছিল, তারা একই স্কুলে পড়েছে। অরবিন্দ জিজ্ঞেস করে স্কুলে পড়াকালীন সময়ে কোনো গ্রুপ ফটো আছে তোমাদের। তখন মীরা একটা গ্রুপ ফটো এনে দেখায়। অরবিন্দ সেই ফটো দেখে জিজ্ঞেস করে এই গ্রুপের মধ্যে কারো উপর কি তোমাদের সন্দেহ হচ্ছে। তখন তারা দুজনেই গ্রুপ ফটোর একজনের দিকে আঙুল তুলে বলে ওর নাম বেঞ্জামিন, ওর উপরেই আমাদের সন্দেহ। এই কথার ভিত্তিতে অরবিন্দ নিশ্চিত হয় এই লোকটাই হয়তো খুনি। জিজ্ঞাসাবাদের মাঝখানে মনোহর একটা ছবি দেখায় যেখানে মীরার সাথে সানজানাও আছে, অর্থাৎ সেই মেয়েটি যে অরবিন্দকে পছন্দ করে। এরপর অরবিন্দ মীরাকে জিজ্ঞেস করে সানজানা তোমার কি হয়। তখন মীরা বলে সানজানাও একই স্কুলে আমার ক্লাসমেট ছিল, ওরও যমজ বোন রয়েছে অঞ্জনা। এরপর অরিন্দম তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সেই স্কুলের টিচারের সাথে দেখা করে, যার ছবি আমরা গ্রুপ ফটোতে দেখেছি। ফাইনালি এই টিচারই সব সত্য প্রকাশ করা শুরু করে। তিনি বলেন সব কিছুই ঘটেছিল টুইন্স বার্ড স্কুলে, সেখানে মোট 6 জন যমজ ছাত্রছাত্রী একসাথে পড়তো। কয়েক বছর আগে শুধুমাত্র যমজ বাচ্চাদের জন্য আমরা একটা স্পেশাল স্কুল খোলার পরিকল্পনা করি।
আমিও আমার স্বামী নিজেদের বিনিয়োগে স্কুলটি শুরু করি। স্কুলটি মোটামুটি ঠিকঠাকই চলছিল। একদিন স্টেট লেভেলে দাবা খেলার প্রতিযোগিতা হয়। সেই খেলায় আমাদের টুইন স্পোর্টস স্কুল থেকে 6 জন স্টুডেন্টও অংশ নেয়। কিন্তু অন্য সরকারি স্কুলের এক ছেলে বাজিমাত করে দেয়। ওর নাম ছিল বেঞ্জামিন। এরপর থেকেই আমরা বেঞ্জামিনকে নিয়ে খোঁজ খবর নিতে শুরু করি। তখনই জানতে পারি বেঞ্জামিনের একটা যমজ ভাই আছে যার নাম ফ্রান্সিস। বাবা মা ছোটোবেলাতেই মারা গেছে। ওরা 2 ভাই এতদিন অনাথের মতোই বেঁচে এসছে। রাস্তায় একটা ছোট্ট কুঁড়ে ঘরে থেকে তারা পড়াশোনা করত। তারপর আমার স্বামী একটা সিদ্ধান্ত নেয় যে এই ট্যালেন্টেড ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে নিলে আমাদের স্কুলের নাম এবং লাভ দুটোই বাড়বে। এই আশায় সেই টিচার ও তার স্বামী বেঞ্জামিন ও ফ্রান্সিসকে অনুরোধ করে তাদের স্কুলে ভর্তি করিয়ে নেয়। টিচার বলেন ওদের থাকার জায়গা, খাওয়ার খরচ সব আমরাই বহন করি। পড়াশোনাও ভালো করছিল, ক্লাসও ঠিকঠাক চলছিল। কিন্তু কিছুদিন পর থেকেই বেঞ্জামিন আর ওর ভাই ফ্রান্সিসকে ক্লাসের অন্য ছেলেমেয়েরা ঘৃণা করতে শুরু করে, কারণ তারা 2 ভাই পড়াশোনায় ভালো রেজাল্ট করছিল এবং বেঞ্জামিন দাবা খেলায় দারুণ পারফর্ম করে পুরস্কার জেতে। ফলে শিক্ষকরা তাদের খুব বেশি প্রশংসা করতে থাকে এবং অন্যান্য গার্ডিয়ানরা বেঞ্জামিন ও ফ্রান্সিসের সাথে নিজেদের বাচ্চাদের তুলনা দিতে থাকে। এতে সব ছাত্ররা বেঞ্জামিন ও ফ্রান্সিসকে ঘৃণা করতে শুরু করে। এই ব্যাপারটা কিন্তু শিক্ষক বা টিচার কেউ জানতো না। বেঞ্জামিনের ভাই ফ্রান্সিস ছিল কিছুটা মানসিক ভারসাম্যহীন। ওকে শুধু তার ভাই বেঞ্জামিনই ভালো বুঝতে পারে, অন্য কেউ বোঝে না। এই পয়েন্টটা বুঝে ক্লাসের ছেলেমেয়েরা বেঞ্জামিনের অনুপস্থিতিতে ফ্রান্সিসকে ভীষণভাবে বুলিং ও টর্চার করতে শুরু করে। পরে যখন বেঞ্জামিন ফিরে আসে, ফ্রান্সিস তাকে সব বলে দেয়। তখন বেঞ্জামিন ক্লাসের সব ছাত্রদের শত্রু হিসেবে দেখতে শুরু করে। সে বলে, আমার ভাইকে যদি কেউ মারধর করে বা অপমান করে তবে এই স্কুলে যা ঘটবে তার দায় তোমাদেরই। এরপর থেকে ক্লাসের সব ছাত্রই বেঞ্জামিন ও ফ্রান্সিসের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। ওরা প্রতিশোধ নিতে চায়। এরপর কিছুদিন ক্লাস ঠিকঠাক চলে। যেহেতু তারা অনাথ ছিল, সেই টিচার মায়ের মতোই বেঞ্জামিন আর ফ্রান্সিসকে দেখাশোনা করতেন। একদিন টিচার জানতে পারেন যে ফ্রান্সিস অন্ধকারে ভয় পায়। লাইট চলে যাওয়া মাত্রই ফ্রান্সিস খুব ভয় পেতে থাকে। বেঞ্জামিন কাছে গেলে তবেই ফ্রান্সিস শান্ত হয়। এই ব্যাপারটা বুঝে টিচার খুব মন খারাপ করেন এবং ভাবতে থাকেন এই ছেলেগুলোর অবস্থা এমন কেন হলো। পরের দিন ল্যাব টেস্টের ক্লাস। তখন 2 ভাই আলাদা হয়ে আলাদা ক্লাসে যায়। বেঞ্জামিন ফিজিক্স ল্যাবে যায় আর ফ্রান্সিস কেমিস্ট্রি ল্যাবে। কেমিস্ট্রি ল্যাবের ইন্টারনাল টিচার অন্য এক শিক্ষকের সাথে শেয়ার করেন যে ফ্রান্সিস অন্ধকারে ভয় পায়। এটা ওই ক্লাসের এক স্টুডেন্ট শুনে ফেলে। সেই ছাত্র সুযোগটাকে কাজে লাগিয়ে বেঞ্জামিনের উপর প্রতিশোধ নিতে ল্যাবে ঢোকে। এরপর দরজা বন্ধ করে সব লাইট অফ করে দেয়। সঙ্গে সঙ্গে ফ্রান্সিস ভীষণ ভয় পেয়ে কাঁদতে শুরু করে এবং চিৎকার করে। ওদিকে বেঞ্জামিন ফিজিক্স ল্যাবে পরীক্ষা ঠিকঠাকভাবে দিচ্ছিল। তখনই ফ্রান্সিসের চিৎকার ওর কানে আসে। বেঞ্জামিন তাড়াতাড়ি করে কেমিস্ট্রি ল্যাবের দিকে ছুটে যায়, কিন্তু কেউই দরজা খোলে না। ভেতরে ফ্রান্সিস কাঁদতে কাঁদতে আম্মা বলে চিৎকার করতে থাকে, আর বাইরে বেঞ্জামিন কাকুতি মিনতি করে যে সে অন্ধকার সহ্য করতে পারে না, দয়া করে দরজা খুলে দাও। কিন্তু কেউই তার কথা শুনে না, উল্টো হাসতে থাকে। একটা সময় ফ্রান্সিস সেই অন্ধকারে কেমিস্ট্রি ল্যাবের ভেতরেই ভয়ে স্ট্রোক করে মারা যায়। তারপরেই সবাই ভয়ে লাইট জ্বালিয়ে দেয় এবং দরজা খুলে দেয়। ভেতরে এসে বেঞ্জামিন দেখে যে ফ্রান্সিস মারা গেছে। সে ভীষণভাবে দুঃখ পায়। ফ্রান্সিসের মৃত্যুর 3 দিন পর বেঞ্জামিন আবার স্কুলে আসে, কিন্তু ফ্রান্সিস নেই এটা মেনে নিতে পারে না বেঞ্জামিন। তাই সে ক্লাস ছেড়ে বেরিয়ে যায়। এরপর চার্চ থেকে সিস্টার এসে হেডমাস্টারকে বলে ফ্রান্সিস নেই আর বেঞ্জামিনের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়, তাই আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে থাকলে ওর পুরানো স্মৃতিগুলি বারবার মনে পড়ে যাবে। এরপর জানা যায় বেঞ্জামিনকে কেউ অ্যাডাপ্ট করেছে। সব কিছু জানার পর অরবিন্দ টিচারকে স্কুলের ছাত্রছাত্রীদের ঠিকানা আছে কিনা জানতে চায়। তখন টিচার বলেন একবার স্কুলে আগুন লেগে সব পুড়ে যায়, তবে সম্ভবত ভর্তির খাতাটি এখনও কোথাও থাকতে পারে। ভাগ্যক্রমে তারা সেই ভর্তির খাতাটি খুঁজেও পায়। অরবিন্দ এরপর খুঁজতে শুরু করে কে কে মারা গেছে আর কে কে এখনও বেঁচে আছে। তালিকায় দেখা যায় 2 টুইন্স এখনও বেঁচে আছে। একটা হলো সঞ্জনা ও অঞ্জনা, আরেকটা হলো ধীরান এবং ধীরাত। এই দুজনকে অন্তত বাঁচাতে হবে। এই সংকল্প নিয়ে অরবিন্দ চেষ্টা করতে শুরু করে। অরবিন্দ আরেকটা ব্যাপার খেয়াল করে যে খুনি তাদেরকেই খুন করছে যারা কেমিস্ট্রি ল্যাবে সেদিন ফ্রান্সিসের সাথে ছিল এবং ফ্রান্সিসের জন্মদিনেই ফ্রান্সিসের মৃত্যু হয়েছিল। তাই সে প্রত্যেককেই খুন করছে তাদের নিজ নিজ জন্মদিনে। এবার অরবিন্দ সঞ্জনা এবং তার বোন অঞ্জনাকে তার অ্যাসিস্ট্যান্ট মনোহরের বাড়িতে সুরক্ষার জন্য রেখে আসে। এর পরের দিনে আবার একটা খুন হয় একই প্যাটার্নে। অরবিন্দ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। হায়ার অফিসার তার সঙ্গে দেখা করে। অরবিন্দ কেসের সব তথ্য দিয়ে কনফার্ম করে যে এটা ছিল ধীরাজ। হায়ার অফিসার কেসটা সিবিআইকে দিতে চায়, কিন্তু অরবিন্দ বলে আমাকে আরেকটা সুযোগ দিন।
এই খুনিকে আমি অবশ্যই বের করব। এই বলে অরবিন্দ সেখান থেকে বেরিয়ে যায়। যেতে যেতেই অরবিন্দের কাছে সেই টিচারের একটা ফোন কল আসে। তিনি বলেন আগামীকাল ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকী, আমি 100% কনফার্ম সে কবরস্থানে ফুল দিতে আসবেই। কারণ প্রতি বছর আমি ফ্রান্সিসের সমাধিতে যখন ফুল দিতে যাই তখন দেখতাম আমার আগে কেউ ফুল দিয়ে যাচ্ছে, তাই আশা করছি সে অবশ্যই আসবে। এই কথা শোনার পর অরবিন্দ রাত 12টায় কবরস্থানে গিয়ে পৌঁছায়। ঠিক যেমনটা প্রত্যাশা ছিল, সেখানে বেঞ্জামিন এসে হাজির হয়। এখানেই একটা বিশাল টুইস্ট প্রকাশ পায়। বেঞ্জামিন আসলে আর কেউ নয়, অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার মনোহর। অরবিন্দ তাকে ধরে ফেলে, কিন্তু মনোহরের চেহারা দেখার আগেই সে অরবিন্দকে আঘাত করে পালিয়ে যায়। অরবিন্দ এখনও জানে না যে মনোহরই বেঞ্জামিন। পালিয়ে যাওয়ার পর মনোহরের পরবর্তী টার্গেট হয় সানজানা আর আঞ্জানা। তাদেরকে রক্ষা করতে অরবিন্দ ছুটে যায় মনোহরের বাড়িতে। সেখানে গিয়ে দেখে সানজানা আর অঞ্জনাকে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ পেছন থেকে মনোহর এসে অরবিন্দকে আঘাত করে, অঞ্জনাকে তুলে নিয়ে যায়। চেন্নাইয়ের একটা শপিং মলের মতো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে মনোহর তাকে আটকে রেখে খুন করার চেষ্টা করে। ঠিক তখনই অরবিন্দ সানজানাকে নিয়ে লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছায় এবং তাদের রক্ষা করতে যায়। এক পর্যায়ে অরবিন্দ সানজানাকে বন্দুক ছুড়ে মেরে বলে, তোমার সামনে লিফটে বেঞ্জামিন আসছে, ওকে গুলি করো। সানজানা চোখ বন্ধ করে গুলি করে, কিন্তু চোখ খুলতেই দেখে সে আর কেউ নয়, তার আপন বোন অঞ্জনা। তখনই সিনেমার সবথেকে বড় টুইস্ট বেরিয়ে আসে। বেঞ্জামিন আর কেউ নয়, সে হলো অরবিন্দ নিজেই। ঘটনাস্থলে তখন ইন্সপেক্টর রঞ্জিত কুমার এসে উপস্থিত হন। তিনি অরবিন্দকে ধরে ফেলেন। আসলে শুরুতেই যখন রঞ্জিত কুমারের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা বেঞ্জামিন প্ল্যান করেই ঘটিয়েছিল, আর এটা রঞ্জিত জেনে ফেলে। খুনি যখন রঞ্জিতকে হসপিটালে ভর্তি করতে আসে তখন তার সাথে থাকা একটা লাইটার খেয়াল করে। সেই একই লাইটার তিনি অরবিন্দের হাতেও দেখেন যখন অরবিন্দ তাকে হাসপাতালে দেখতে এসেছিল। এই লাইটারের ভিত্তিতে রঞ্জিতের সন্দেহ হয়। এরপর যখন অরবিন্দ বাড়িতে ছিল না, রঞ্জিত তার বাড়ির তল্লাশি করে। সেখানে বেঞ্জামিন আর ফ্রান্সিসের ছবি তিনি খুঁজে পান এবং নিশ্চিত হন যে অরবিন্দই আসলে বেঞ্জামিন। রঞ্জিত কুমার বলেন, তারপর তোমার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, আর তুমি কোথায় কখন যাচ্ছ সেটা ট্র্যাক করে শেষ পর্যন্ত আমি এখানে এসে তোমাকে ধরেছি। তুমি বেঞ্জামিন নাম না নিয়ে অরবিন্দ নামে কেস হ্যান্ডেল করছিলে আর নিজের হাতেই সব খুন করছিলে। এই কথা বলে রঞ্জিত কুমার অরবিন্দকে গ্রেফতার করে আদালতে তুলে দেয়। এরপর মিডিয়া এবং পুলিশের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। একজন পুলিশ অফিসার হয়েও এতগুলো খুন করেছে, অথচ কেউ তাকে ধরতে পারেননি, এই বলে মিডিয়া ও জনতা মুখর হয়ে ওঠে। অন্যদিকে অরবিন্দকে শাস্তিও দেওয়া হয়। তো কেসও সলভ হলো, খুনিও ধরা পড়ে শাস্তি পেল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এরপর দেখা যায় রঞ্জিত কুমার এবং এসআই মনোহর একসাথে কথা বলতে বলতে নিচে নামছিল। ঠিক তখনই এক লোক হঠাৎ দৌড়ে এসে রঞ্জিত ও মনোহরের গায়ে ধাক্কা খায়। সিনেমার শুরুতেই আমরা ব্যাংক ডাকাতি করতে যে লোকটাকে দেখি সেই লোকটা। রঞ্জিত কুমার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, আরে তোমাকে তো জেলে দিয়েছিলাম, তুমি এখানে কিভাবে এলে? সে জবাব দেয়, জেলে আমার ভাই ধীরেন আছে, আমি তার জীবন বাঁচাতে এসেছি, কারণ বেঞ্জামিন এখন জেলের ভিতরে আছে। আর ঠিক তখনই আরেকটা টুইস্ট উন্মোচিত হয়। আসলে রঞ্জিত কুমার নিজে অরবিন্দকে ধরেনি, অরবিন্দ নিজেই পরিকল্পনা করে নিজেকে ধরা দিয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম অরবিন্দ তার সিনিয়রকে বলেছিল যে ধীরেন মারা গেছে। আসলে সে সিনিয়র অফিসারকে ভুল তথ্য দিয়েছিল, কারণ সবটাই ছিল তার সাজানো একটা প্ল্যান। কিন্তু কেন? কারণ ধীরেন এখন জেলেই আছে, তাই নিজের শেষ পরিকল্পনা বাস্তবায়ন করতে সে নিজের শাস্তি মেনে নিয়ে জেলে যাচ্ছে, যাতে ধীরেনকে মেরে প্রতিশোধ নিতে পারে। আর আজকেই হলো ধীরেনের জন্মদিন। এই কথা জানতে পেরেই রঞ্জিত এবং মনোহর দ্রুত জেলে গিয়ে পৌঁছায়। তখন দেখা যায় অরবিন্দ ধীরেনকে নির্মমভাবে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। সব প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেছে। অরবিন্দ বলে, আমার দেহের অঙ্গগুলো আমি দান করে যাচ্ছি, আমার হার্ট আমি মনোহরকেই দিয়ে যাচ্ছি। পূর্বে এক ডাক্তারের মাধ্যমে সে জানতে পেরেছিল মনোহরের হার্টের সমস্যা রয়েছে, তাই সে ডাক্তারকে শুরুতেই লিখে দিয়ে রেখেছিল মৃত্যুর পর তার হৃৎপিণ্ড যেন মনোহরকেই দেয়া হয়। এরপর বেঞ্জামিন কিছু ঘুমের ট্যাবলেট খেয়ে মৃত্যুবরণ করে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মনোহর অরবিন্দ অর্থাৎ বেঞ্জামিনের কবরের সামনে এসে তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। এইভাবেই সিনেমার গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।